আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিশ্বকাপ অর্থাৎ ফুটবলের যে বিশ্বকাপ খেলা হয়ে গেল আমেরিকাতে, সেই বিশ্বকাপের যে পর্বগুলো, সেই পর্বগুলো নিয়ে আমাদের বাংলাদেশে যে লঙ্কা কাণ্ডগুলো ঘটে গেছে, এরকম অদ্ভুত ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমি জানি না। এমনি আমাদের দেশে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, এই দুটো দল নিয়ে যে মাতামাতি হয়, সারা বাংলাদেশে যেভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা নিয়ে মানুষ উন্মাদনা দেখায়, এবং এই দুই দলের যে সকল তারকা খেলোয়াড় আছেন তাদেরকে যেভাবে আমাদের দেশের মানে মানুষ মাথায় করে নাচে, তাদের জন্য মারামারি করে, তাদের জন্য কাটাকাটি করে, এরকম অদ্ভুত ঘটনা ঘটেনি। এবং আর্জেন্টিনার যারা সাপোর্টার তারা ব্রাজিলকে গালাগালি করবে, ব্রাজিলের যারা সাপোর্টার তারা আর্জেন্টিনাকে গালাগালি করবে। এইবার যখন ব্রাজিল বাদ পড়ে গেল, তখন এক দফা লঙ্কা কাণ্ড ঘটল। তারপর যখন খেলতে খেলতে একেবারে ফাইনাল পর্যায়ে এসে গেল স্পেন ভার্সেস সেই আর্জেন্টিনা। তো এই খেলার রাতে, মানে যেদিন ফাইনাল খেলা হবে সেদিন ঢাকা সহ দেশের অন্যান্য জায়গাতে এই যে বাঙালি, আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের যে অকাল, মানে যে কুমাণ্ড যেটাকে বলা হয়, কুষ্মাণ্ড বলে অনেকে না, তারপর চিন্তার যে যাকে বলা হয় দৈন্যতা, চারিত্রিক অস্থিরতা, এই বিষয়গুলো যেভাবে ফুটে উঠেছে এবার ব্রাজিল এবং মানে আর্জেন্টিনা এবং স্পেনের যে ফাইনাল খেলা, সেই খেলাতে এটি ছিল নজিরবিহীন। আমি সাধারণত এই ধরনের খেলা নিয়ে আমার মাতামাতি হয় না। আমি একসময় খুব খেলা দেখতাম, কিন্তু সাম্প্রতিক বেশ কয়েক বছর যাবৎ ব্যস্ততার কারণে হয় না। রাত্রি জেগে খেলা দেখা তো স্বাস্থ্যগত কারণেই সম্ভব হয় না। আবার পরবর্তীতে দিনের বেলাতে প্রচণ্ড ব্যস্ততার কারণে সেই খেলাগুলোর যে আবার রিপ্লে করে দেখব ইউটিউবে বা অন্য কোনো মাধ্যমে, সেটাও হয় না। কিন্তু এই খেলা নিয়ে যে সকল লঙ্কা কাণ্ড ঘটে সেগুলো আমরা আলোচনা করি, আমাদের বয়সী যারা লোকজন বা আমাদের ছেলে যারা সিনিয়র, তারা আলোচনা করি। তো এইরকম খেলার কয়েকটি ফুটেজ, কয়েকটি ঘটনা বেশ কয়েকজন নামকরা রাজনীতিবিদ তারা পাঠিয়েছেন, অনেকের সঙ্গে কথা হয়েছে, এবং তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য যার সঙ্গে আমার এই খেলা নিয়ে বেশি কথাবার্তা হয়েছে, তিনি হলেন সাবেক মন্ত্রী, একসময় ঢাকার কিংবদন্তির ছাত্রনেতা ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী কাজী ফিরোজ রশিদ। আপনারা যারা 70 দশকের বা 60-এর দশকের ছাত্র রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা বুঝতে পারবেন যে এই ঢাকা শহরে কাজী ফিরোজ রশিদ কোন পর্যায়ের প্রভাবশালী নেতা ছিলেন। এবং এরশাদের পুরো জামানাতে তিনি অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এবং বাংলাদেশের রাজনীতি তিনি যেভাবে দেখেছেন সামনে পেছনে, এর বাইরে তিনি রাজনীতির অনেক অন্দরমহলের ঘটনা জানেন। তিনি একেবারে টুঙ্গিপাড়ার মানুষ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি ক্লাসমেট, একই স্কুলে পড়েছেন। তারপরে তাদের মধ্যে সম্পর্কটা যখন স্কুলে পড়তেন, তুমি সম্পর্ক, যখন শেখ হাসিনা কলেজে পড়তেন, তো সম্পর্কটা এতটা পারিবারিক যে অনেক সময় কাজী ফিরোজ রশিদ তার একটা ভ্যাসপা ছিল, সেটাতে করে সাবেক প্রধানমন্ত্রীকে তিনি ইডেন কলেজে পৌঁছে দিতেন। এইরকম। তাহলে বোঝার চেষ্টা করুন, রাজনীতির বিএনপি, আওয়ামী লীগ, জামাত থেকে শুরু করে যা কিছু আছে, এর অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় কাজী ফিরোজ রশিদ জানেন। তিনি একজন ধনাঢ্য ব্যক্তি, ব্যবসা বাণিজ্য করেন, ওকালতি করেছেন, সব কিছুই জানেন, এবং এর মধ্যে খেলাধুলাও দেখেন। আর অনেক আগের থেকে তার পশু পাখি পালার, লালন পালন করার যাকে বলা হয় অভিজ্ঞতা রয়েছে। তো যে কথাটা আমি ফিরোজ ভাইকে কখনো বলিনি, কিন্তু আজকে এই টকশোতে বলি। ফিরোজ ভাই যখন টিএনটি মন্ত্রী, আমি তখন সিদ্ধেশ্বরীতে থাকতাম এরশাদের জামানাতে, নিয়মিত তার বাসায় যেতাম, তখন আমি সাংবাদিক।
নিয়মিত তার বাসায় যেতাম। তিনি সেই মন্ত্রীপাড়ায় যে বাসায় থাকতেন, পুরো বাসাতে পাখিতে গিজ 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 করত। তো যখন এরশাদের পতন অনিবার্য হয়ে গেল, তখন আমার মনের মধ্যে একটা লোভ আসলো যে আমি সেই কাজী ফিরোজ রশিদের বাসায় গিয়ে তার পাখিগুলো লুট করব। অন্তত 10-12টা পাখি আমি সেখান থেকে নিয়ে যাব। এবং অবাক করার ব্যাপার হলো যে আমার বাসা থেকে ফিরোজ রশিদ সাহেবের বাসা খুব কাছাকাছি ছিল, আমি সিদ্ধেশ্বরীতে থাকতাম। তো যেদিন এরশাদের পতন হলো সেদিন আমি গেলাম, গিয়ে দেখি পুরো বাসা খালি, ফিরোজ ভাইও নাই, তার একটা পাখিও নাই। এবং আমি এত অবাক হলাম, সারপ্রাইজ হলাম যে ফিরোজ ভাই টের পেলো কি করে আর পাখিগুলো সে নিয়ে গেল কি করে। এই কথাগুলো ওনাকে আমার কখনো বলা হয়নি। তো উনি এই খেলা নিয়ে আমাকে টেলিফোন করলেন যে রনি শুনছো নাকি, দেখছো আজকের ঘটনা, বলে বয়স্ক মানুষ অনেকক্ষণ হাসলেন এবং ওনার কতগুলো ভিডিও পাঠালেন। এবং তার হাসির যে কারণ, সে কারণ হলো কয়েকটি মেয়ে তারা মেসির জন্য কাঁদছেন, কান্নাকাটি করছে, বয়স অল্প, যে মেসি আর জীবনে খেলতে পারবে না, এরকম ঘটনা কি হলো। আর সেই মেয়ের কান্না দেখে মেয়ের মাও কান্নাকাটি করছে। এরপরে ঢাকার কয়েকটি অভিজাত ক্লাব, বিশেষ করে ক্লাবগুলোর নাম বলবো না, সেই ক্লাবে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য আয়োজন করেছে। ঢাকার সেই যারা ক্লাব কালচার যারা মেনটেন করেন, তারা সদল বলে সেখানে খেলা দেখতে গেছেন। খেলা শুরুর আগে আচ্ছা মতো খাওয়া দাওয়া করেছেন এবং আচ্ছা মতো মদ খেয়ে ঘুমিয়ে থেকেছেন। এবং খেলাধুলা কে জিতলো কে হারলো কেউ তারা টের পাননি। সকাল 8টা-9টার পরে তাদের ঘুম ভেঙেছে এবং তারা যে যেখানে, কেউ সোফার উপর শুয়ে পড়েছে, কেউ ফ্লোরে শুয়ে পড়েছে, ওদিকে খেলা হয়ে গেছে। অথচ খেলা দেখার জন্যই কিন্তু তারা ক্লাবে গেছেন, কিন্তু খেলা না দেখে মদ, ফুর্তি, আনন্দ, নাচানাচি এগুলো করে কোন ফাঁকে যে কে বমি করেছে, কে কাপড় চোপড় নষ্ট করেছে, কে শুয়ে পড়েছে, এবং সে পুরো ক্লাবের পরিবেশ এতটা খারাপ করেছে যে কোনো ভদ্রলোক সেই ক্লাবে গিয়ে, 5 স্টার ক্লাব, খুব নাম করা ক্লাব, সেই ক্লাবে গিয়ে যে দুটো ডাল ভাত খাবেন বা কোনো একটা অনুষ্ঠান করবেন, সেই অবস্থা এই খেলার দিন ছিল না। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে আপনারা জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা হলো এই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা লোকজন, তারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছে। আর বিশ্ববিদ্যালয়ের একদল যারা শিক্ষার্থী, তারা তাদেরকে ঢুকতে দেবে না। এটি নিয়ে দুই পক্ষ মারামারি, ধাক্কাধাক্কি, এবং দেখা গেল যে এই ব্যারিকেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যারিকেড, সেটা ভেঙে যারা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখবে ক্যাম্পাসে দাঁড়িয়ে, তারা ঢুকে গেল সদল বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটাও অতীতে কখনো ঘটেনি। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে পুরনো ঢাকাতে, বংশালে, নবাবপুরে, গুলিস্তানে, এবং এখানে বেশ কয়েক দফা মারামারি হয়েছে। তো মারামারির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মারামারি যেটি হলো যে স্পেনের পক্ষের যারা খেলোয়াড়, তারাও জয়লাভ করবে এজন্য বেশ কয়েকটি গরু জবাই করে তারা যাকে বলা হয় তেহারি রান্না করে বসে আছে। আর প্রতিপক্ষ আর্জেন্টিনা যারা আছে, তারাও এইভাবে তেহারি রান্না করে ড্যাগের পর ড্যাগ তারা বসে আছে। পরবর্তীতে যখন এক পক্ষ জিতলো, অন্য পক্ষ হারলো, তখন ওই পরাজিত পক্ষ বা বিজয়ী পক্ষ একে অপরের উপর হামলা করলো। কেউ খেতে পারলো না, সবার খাবার দাবার নষ্ট করে ফেললো এবং ভীষণ রকম মারামারি, এমন মারামারি করলো যে তার পরের দিন যে ওই যে এলাকায় মারামারি হয়েছে সেই এলাকার সমস্ত দোকানপাট বন্ধ। এখন জনাব কাজী ফিরোজ রশিদ তিনি বলছিলেন যে এমনি এক দোকানদার, বড় দোকানদার, বেশ বড় ব্যবসায়ী, তো তার দোকান থেকে তিনি কিছু মালামাল কিনেন। তাকে ফোন দিয়েছে, সে বলে যে ভাই আজকে তো দোকান খোলা যাবে না, দোকান বন্ধ আমাদের এলাকাতে। কেন বন্ধ? বলে এরকম কালকে রাতে এরকম খেলাধুলা করে মারামারি করছে। সেই মারামারি করার পরে এখন প্রতিটা দোকানের নাম হয়ে গেছে, এটা আর্জেন্টিনার দোকান আর এটা স্পেনের দোকান। এই জন্য দুই পক্ষই ভয়ে দোকানপাট বন্ধ রেখেছে পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত। এখন যদি আমরা কোনো কারণে দোকান খুলি, প্রতিপক্ষ এসে দোকান লুট করবে। কাজে এই অবস্থা আমি আপনার কাছে মালামাল বিক্রি করতে পারবো না। তো অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হলো যে পিছনের শাটার খুলে বা দরজা খুলে
কোনো মতে গোপনে কিছু মাল তাকে দেওয়ার জন্য, বিকজ যে আইটেমগুলো কাজী ফিরোজ রশিদ সাহেব চাচ্ছিলেন এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এই হলো মানে ঢাকার বাস্তব চিত্র, সারা দেশের বাস্তব চিত্র। এবং এই যে আমেরিকাতে খেলা হচ্ছে এবং সেখানে স্পেনের দল খেলছে, আর্জেন্টিনার দল খেলছে, তাদের নিজ দেশে এটা নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই, কিন্তু আমরা পরের ধনে পোদ্দারি করার জন্য যেভাবে একের পর এক কাণ্ড ঘটাচ্ছি, কারখানা ঘটাচ্ছি, আমাদের দেশের নব্যধনী মধ্যবিত্ত বা আমাদের দেশের তরুণ সমাজ যেভাবে এই সকল খেলাধুলা নিয়ে যে উন্মাদনা দেখাচ্ছে, এতে করে আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে গোল, আলটিমেট যে ন্যাশনাল গোল, আমরা যেখানে কাঙ্ক্ষিত মাকামে যাব, দেশের উন্নয়নের জন্য কোনো কাজকর্ম করব, নিজেদের আত্মপরিচয় আমরা তুলে ধরবো, সেই জায়গাগুলো ক্রমশ মুখ থুবড়ে পড়ে আমরা মানে এখন আমাদের যে পরিচয়, জাতীয় পরিচয়, অনেকে অভিযোগ করেছে একসময় আমরা উগান্ডাকে নিয়ে, বুরুন্ডিকে নিয়ে, সিয়েরা লিওনকে নিয়ে ঠাট্টা মশকরা করতাম। অবাক করার ব্যাপার হলো যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে এই সকল দেশ এখন আমাদের সাথে অনেক অনেক গুণ এগিয়ে আছে, আর আমরা এমনভাবে মুখ থুবড়ে পড়েছি, পিছিয়ে গিয়েছি, এখন বাংলাদেশের সাথে আসলে তুলনা করার মতো কোনো দেশ নেই। এই অবস্থায় যারা বিজয়ী হলো স্পেন, তারা যদি জানে যে বাংলাদেশে তাদেরকে নিয়ে এইরকম ঘটনা ঘটেছে, বা যারা পরাজিত হলেন তারাও যদি জানে যে বাংলাদেশে তাদেরকে নিয়ে এই ঘটনা ঘটেছেন, আমার বিশ্বাস তারা লজ্জা পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।